নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাব তার নাম হঠাৎ পাওয়া। লিখেছেন শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী শ্রীলা বিশ্বাস। জীবন নদীর বাঁকে বাঁকে কত কথাই যে লুকোনো থাকে, কত কথা মনের মধ্যে গোপন কুঠুরিতে জমা হয়ে থাকে। সেই কথাগুলো একান্তই নিজের, কাউকে বলে হালকা হওয়া যায় না। সে যে বেরোতেই চায় না, সে সসম্মানে রাজ করে। কুঠুরির দরজা সব সময় বন্ধ, সদাই সতর্ক, কেউ যেন তার নাগাল না পায়। যার মনের গহনে তারা স্বেচ্ছাবন্দী, তাকেই সেই স্বাধীনতাটুকু দেয় না। আপন মনের মাধুরী মিশিয়ে তারা নিজেদের উপভোগ করে। জীবনকে শূন্য করে ভালোবাসা চলে গেলে, ভালোবাসা তার গোপন কুঠুরিতে সব সঞ্চিত করে রেখে যায়। স্মৃতি তখন বড্ড বেশি প্রকটিত হয়। কর্মহীনতায়, নিদ্রায় তার প্রতিফলন বেশি করে পড়ে। একাকিত্বের বলয় থেকে যতক্ষণ না বের হতে পারে, স্মৃতি ও বিস্মৃতির মধ্যে চলে যুদ্ধ। কাছের মানুষেরা বোঝায় এটাই শাশ্বত, যে সময় হলে সবাইকে চলে যেতে হয়। তোমার কর্মান্তে সব ফেলে রেখে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। যারা দীর্ঘ জীবন একত্রে কাটিয়েছে, তাদের কারো পক্ষে এই বাস্তব সত্যকে মেনে নেওয়া সহজ নয়। কেউ বিকারগ্রস্ত হয়ে পড়ে, কেউ বা জীবনকে নতুন করে সাজিয়ে নেয়। সরলা তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ভাবে এও কি সম্ভব? কিভাবে পারে? ছেলেমেয়েরা অনেক বোঝায়, তারপর হাল ছেড়ে দিয়ে ভাবে সদ্য শোক, সময় সব ভুলিয়ে দেবে। কখনো সময়কেও হার মানতে হয়। সরলার একটি মাত্র মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, কাছাকাছি থাকে, এই ভালো। সরলা যেভাবে নিজেকে গড়ে তুলছে, সেখানে কারো হস্তক্ষেপ মেনে নিতে পারে না। ধীরে ধীরে জপ ধ্যানে মন বসানোর চেষ্টা করে, তখন পুরনো স্মৃতি ভিড় করে সব তছনছ করে ফেলে। গুরুজি বলেন, কাউকে বাধা দিতে না, আসতে দাও ভাবনাদের, একে একে তারা ঠিক সরে যাবে। সকালে রান্না সেরে বদ্ধ ঘরে থাকতে ইচ্ছে করে না সরলার। রাস্তায় বেরিয়ে পড়ে, চোখটা অস্থির। ফিরে এসে স্নান সেরে পুজো করে বিশ্রাম। আলমারি ভর্তি বই, তার থেকে একটা বই নিয়ে নাড়াচাড়া করে সরলা। না, ঘুমই একটু শান্তি দিতে পারে। আবার বিকেলবেলায় বারান্দায় দাঁড়িয়ে কাকে খুঁজে বেড়ায়। এসে টিভি খুলে বসে। সিরিয়াল দেখতে ভালো লাগে না, মেডিটেশন করার চেষ্টা করে। কখনো ভালো লাগে, কখনো বা ছেঁড়া ছেঁড়া স্মৃতির ভারে মনটা ভারাক্রান্ত হয়ে থাকে। একদিন বাড়ির কাপড়েই বেরিয়ে পড়ে সরলা, ব্যাংকের কাজে। সবাই ঘুরে তাকায়, এ কেমন বেশ, অথচ ওনার কোনো কিছুর অভাব নেই। বড় ঠাকুরের থানে একটা বসার জায়গা আছে, সেখানেই বসে থাকে সরলা অনেকক্ষণ। মানুষজন দেখে কি ভাবছেন কে জানে। হঠাৎ সরলা তাড়াতাড়ি চলতে থাকে, একজনের পিছু পিছু। এক ভদ্রলোক লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছেন। বাঁ কাঁধে তার শান্তিনিকেতনে একটা ঝোলা। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ডান হাত দিয়ে অবিন্যস্ত মাথার চুল ঠিক করছেন। কিছুতেই ওনার সাথে পা মেলাতে পারছে না সরলা। খুব তাড়াতাড়ি হাঁটছেন ভদ্রলোক। সামনের গলির মোড়ে ঘুরলেন তিনি।
সরলা কাপড় জড়িয়ে রাস্তায় পড়ে গেলেন। সবাই ছুটে এলো। কোলাহল শুনে সেই ভদ্রলোকও এগিয়ে এলেন। পায়ের পাতায় চোট পেয়েছেন সরলা। সবাই বেঞ্চে বসিয়ে ঠিকানা জানতে চাইল। সরলা এক দৃষ্টে তাকিয়ে কাকে যেন খুঁজছেন। শুনছেন? আপনার বাড়ি কোথায়? সরলা তাকিয়ে আছে সেই ভদ্রলোকের দিকে। চোখ দিয়ে জল গড়াচ্ছে, পা দিয়ে রক্ত। মনে হয় কথা বলতে পারেন না। আমি বোবা নই। আমি একজনকে খুঁজছি। কাকে? আমার আমার স্বামীকে আমি আমি খুঁজছি। কোথায় তিনি? আমি ঠিক জানি না। একা যেতে পারবেন? না, মনে হয় পারবো না। দয়া করে একটা রিক্সা। একটা রিক্সা ডেকে ভদ্রলোক সরলাকে হাত ধরে বসালেন। তিনি বসলেন না, পাশে পাশে হাঁটতে লাগলেন। সরলা কিন্তু বসে বসে তাকে দেখছে অপলক। রিক্সা থামল 3তলা বাড়ির সামনে। 2তলা ও 3তলায় ভাড়া দেওয়া আছে। 1তলায় উনি থাকেন, মানে সরলা। চিন্তিত মুখে ভাড়াটেরা নেমে এলো, ধরে ধরে নামালো সরলাকে। এই যে চাবি, তালাটা খুলে দিন না। ভাড়াটেরা ধরে ওনাকে ভিতরে নিয়ে গেল। কতবার বলি মাসিমা একা একা যাবেন না, উনি না থাকলে কি হতো? ওহ, ও, উনি কি চলে গেলেন? হ্যাঁ, আমায় তো বলে গেলেন না। তোমরা এবার এসো, আমি ভালো আছি। শোবার ঘরে বাঁধানো ছবি সমরেশের। সমরেশ হাসছে। টাকার ব্যাগটা আলমারিতে রেখে সরলা বললেন, কত বছর হয়ে গেল চলে গেছো তুমি। এত দীর্ঘ সময় তোমায় খুঁজে বেড়াচ্ছি কত জনের মধ্যে। না না, কেউ তোমার মতো নয়। তোমার মতো সুন্দর মানুষ দেখতেই পাই না। এই, এটা মনে হয় আমার একটা অসুখ সমরেশ। হ্যাঁ, ডাক্তার দেখাবো? ডাক্তার যদি বলেন? কি হয়েছে বলুন। আমি কি বলবো তাকে? হ্যাঁ, বলবো আমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে দিন। আমায় তো পাগল ভাববে, তাই না সমরেশ? মনে মনে কথা বলার আবোল তাবোল ভাবতে ভাবতেই সময় কেটে যায় সরলার। ঘড়িতে 12টা বাজে। কোনো কাজই হয়নি। বাসি বিছানা তোলা, স্নান, পুজো, রান্না সব পড়ে আছে। সমরেশের বাঁধানো ছবিটা কোলে নিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দেয়। ঠান্ডা গালে গাল ছোঁয়ায়। তারপর ধীরে ধীরে পড়ে থাকা কাজগুলি সারে। পায়ের ব্যথাটা বেশ জানান দিচ্ছে। সব কাজ সেরে পুজো করে গালে হাত দিয়ে ভাবে সরলা, কি খাওয়া যায়? আগুন তার ভালো লাগছে না। ছাতুর শরবত করে খেয়ে পায়ে ব্যথা কমার ওষুধ লাগিয়ে শুয়ে পড়ে। পায়ের ব্যথাটা বাড়ল যেন। ভদ্রলোক না থাকলে বিপদে পড়তাম। কাগজে কিচ্ছু নেই। গঙ্গাসাগরের মেলা আর মহামারীর খবর। উফ, কাগজটা পাশে সরিয়ে রেখে নিজের মনেই আবার হেসে ফেলে। সমরেশ তো নেই, তবে আমি কেন তাকে অন্যের মধ্যে খুঁজি? আমি কি ওকে খুব ভালোবাসি, যা আগে দৈনন্দিন জীবনে বুঝতে পারিনি? চোখ বন্ধ করে ভাবতে ভালো লাগে পুরনো দিনগুলিকে। সেসব দিনগুলি এখন আরও বেশি উজ্জ্বল। ঘুম এসে সরলাকে শান্তি দেয়। 2 দিন পায়ের যন্ত্রণায় ঘর আর বারান্দা, আর বারান্দায় বসলেই শুরু হয় খোঁজা। কোথায় কার মধ্যে সমরেশের মিল খুঁজে পাবে? সরলা হঠাৎ চমকে ওঠে। কেমন আছেন ম্যাডাম?
পায়ের ব্যথা আছে? ব্যথা ও ফোলা দুই আছে। হাঁটতে পারছি না ভালো করে, তাই বারান্দায় বসে আছি। ভদ্রলোক চলে গেলেন। মনে হয় কাছাকাছি থাকেন। হাঁটাটা একেবারে সমরেশের মতো। আর আর মাঝে মাঝে এক মাথা অবিন্যস্ত চুলকে গুছিয়ে নেওয়া সমরেশ যেমন করত। তাকিয়ে থাকে সরলা যত দূর দেখা যায়। বারবার মনকে নাড়া দেয় পেছনে ফেলে আসা দিনগুলো। অফিস থেকে সমরেশ ফিরছে আর সরলা ওর দিকে তাকিয়ে আছে। তখন দুজনেরই বয়স 50 পেরিয়ে গেছে। সরলা সমরেশের দিকে যে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো, বোনেরা খুব পেছনে লাগতো। বাবা, এত বয়স হলো দিদিভাইকে দেখ, সমরেশ তার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। প্রতিদিনই একই প্রশ্ন, কেমন কাটল গো সারাদিন? তারপর দুজনে দুজনার ঝগড়া খুনসুটি হতো না কখনো, মনোমালিন্য হতো, কিন্তু শান্তিপ্রিয় সরলা ব্যাপারগুলো এড়িয়ে যেত। ভাবতে ভাবতে চোখ আবার ঝাপসা হয়ে আসে। সন্ধ্যের দিকে ডোরবেল বারবার বেজে ওঠে। দরজা খুলে দেখে মেয়ে জামাই নাতনির সপরিবারে আগমন। কেমন আছো মা? পাটা দেখি, কোথায় লেগেছে? ওহো হো, এখন ভালো আছি, পায়ে একটু ব্যথা পেয়েছি। কিভাবে রাস্তায় পড়ে গেলে? আমাদের একটু জানাবে না? বেশি দূরে তো থাকি না। ওহ, ওই অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে পড়ে গেলাম। হ্যাঁ, অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে পড়ে গেলাম? এ কি কথা? সংবাদটা কে দিল? নিশ্চয়ই সন্ধ্যা। হ্যাঁ, তো কি হয়েছে? তোমার জামা কাপড় কোথায় থাকে? তোমাকে নিয়ে যাব, আমাদের সঙ্গে কিছুদিন থাকবে। আচ্ছা আচ্ছা, সে হবে খন। কি খাবি বলতো? জামাই তো আপিস ফেরত, কখানা লুচি আর আলু চচ্চড়ি বানিয়ে দি। উফ, গ্র্যান্ড হবে মা। মা, এখনো তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। ব্যথা আছে পায়, খোঁড়াবো না, সত্যি। রান্নাঘরটা ঘরের পাশে। মেয়ে জামাই নাতনি সরলার খাটে বসে গল্প করছে। সরলা একদিকে চচ্চড়ি বসিয়েছে, অন্যদিকে আটা ময়দা মিশিয়ে ময়দা মাখছে। পাশের ঘরের কথা সব শুনতে পাচ্ছে সরলা। তোমার বড্ড বাড়াবাড়ি। মা তো ঠিকই আছে, নিয়ে যাবার কি হলো? মাঝে মাঝে এসে ফল মিষ্টি কিনে দিয়ে যেও। তা তো বলবেই, তোমার মা হলে এক্ষুনি নিয়ে যেতে। হুঁ, মার শাশুড়ি কখনো এক হয় না। বনিকে ঠান্ডা করার জন্য সন্দীপ বলে, আরে রাখছো কেন, পরশু পার্টি আছে না? তোমার মা তো সব পছন্দ করে না। সে তো আমিও করি না, কি আর করা। আহ, বান্টি, দিদার কাছে যাও তো, কি করছে দেখো। কেমন আছো দিদি ভাই? স্কুল তো বন্ধ, সারাদিন কি করো? দিম্মা, বাবারও অফিস এখন বাড়িতে। মা বাবা সারাক্ষণ ঝগড়া করে। মা তোমাকে নিয়ে যেতে চায়, বাবা বলে না। দেখো না, এখানেও ঝগড়া করছে। না রে দিদি ভাই, ঝগড়া নয়, মজা করছে। তুমি যাবে আমাদের সাথে? যেতে পারি, আবার নাও যেতে পারি। বান্টি দিম্মাকে জড়িয়ে ধরে। শোবার ঘরের এক পাশে টেবিল ও দুটি চেয়ার। সরলা এক হাতে লুচির থালা আর এক হাতে এক বাটি আলুর ছিঁচকি নিয়ে টেবিলের ওপর রাখে। টেবিল সাজানো হলে খেতে ডাকে সবাইকে। সবাই খেতে বসে। বান্টি বসে একটা ছোট্ট চেয়ারে। মা, এখনো কত ভালো রান্না করো গো। দূর, এ আবার রান্না নাকি, সবচেয়ে সহজ। সরলা বলে, আমার শাশুড়ি মা তো গেলেই এটা করো ওটা করো, বসতে দেয় না। এই খা তো, খালি আগডুম ভাগডুম কথা, খা। বান্টি এক মনে খেয়ে যাচ্ছে।
সরলা রান্নাঘর থেকে আরও কিছু লুচি তরকারি আনতে গেল। জানো মা, দিম্মা আমাদের সাথে যাবে না। তুই কি করে জানলি? তোকে বলেছে? তোমরা কথা বলছিলে, সব শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমাদের সাথে যাবে দিম্মা? দিম্মা মজা করে বলল, যেতেও পারি আবার নাও পারি। ব্যাস হয়ে গেছে। মা কিছুতেই যাবে না। দেখো মা, আমার হেল্প লাগবে? এই যে এসে গেছি। একটু মিষ্টি হলে ভালো হতো না রে? আপনার মেয়ে কদিন আমায় এমন সুন্দর করে খাইয়েছে জিজ্ঞেস করুন তো। শুরু হলো, শুধু কমপ্লেন আর কমপ্লেন। থাম না, ঝগড়া করিস কেন? তোর বাবা আমি এত ঝগড়া করতাম? ছুটির দিনে বানিয়ে দিলেই তো পারিস। দিদিভাইও কত সুন্দর খেলো। ব্যাস, সাপোর্টার জুটে গেল। মা, তোমার হাতের মশলা চা একটু খাবো না? তার ব্যবস্থাও হয়েছে, একটু ঢেকে রেখেছি, আনছি। আচ্ছা মা, তুমি সেই ভদ্রলোককে চেনো? কার কথা বলছিস? আরে, যিনি তোমায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। দাঁড়া দাঁড়া, চাটা আনি, না হলে কড়া হয়ে যাবে। মেয়ে রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে। এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মা। ট্রেতে 3 কাপ চা নিয়ে আসে বনি। তিনজনে খুব রেলিশ করে চা খায়। জামাই নাকি এত ভালো চা আগে কখনো খায়নি। মেয়ে চায়ের ঘ্রাণ নিচ্ছে আর খাচ্ছে। এই চা সমরেশেরও খুব পছন্দের ছিল। বলতো, অল টাইম ইজ টি টাইম। খুচরো খুচরো কথাগুলি মস্তিষ্কে গাঁথা হয়ে গেছে। মা, যে কথা বলছিলাম, তুমি ভদ্রলোককে চেনো? না রে, বসেছিলাম শনি মন্দিরে বাবার থানে। দেখি ওই ভদ্রলোক। পেছন থেকে দেখলে মনে হবে তোর বাবা। সেই ডান কাঁধে ব্যাগ, হ্যাঁ, এই লম্বা লম্বা পা ফেলে নিজের মনে হেঁটে চলেছেন। আরও আশ্চর্য কি জানিস? সমরেশের মতো, হ্যাঁ, এই ডান হাত দিয়ে অবিন্যস্ত চুলগুলোকে ঠিক করছেন। আমিও উৎভ্রান্ত হয়ে ছুটে চলেছি মুখটা দেখব বলে। ওনার সাথে আমি কি পারি? উনি গলির মোড়ে ঘুরলেন, আমি ঘুরতে গিয়ে কাপড়ে পা আটকে পড়ে গেলাম। তখন সবাই হৈ হৈ করে এসে আমায় সাহায্য করলেন। উনিও ছিলেন, দেখলাম। তবে তোর বাবার মতো সুন্দর নয়। মা, এটা তোমার একটা অসুখ। বাবা তো নেই। কিন্তু মানতে পারি না যে। এরকম করলে তোমায় ডাক্তার দেখাতে হবে মা। দেখাবি? রিহ্যাবে রেখে দিবি? আমার জীবনটা আরও ছোট হয়ে যাবে। একদিন শুনবি, সরলা সমরেশের কাছে চলে গেছে। কী সব বলছো মা? শোন না, শোন না, শোন না, তোদের গুগল তো সব খবর দেয়। এমন একজনের খোঁজ আনবি যার কাছ থেকে জেনে নেব এ আমার কেমন অসুখ। ম্যাডাম, ম্যাডাম। বারান্দা থেকে রাস্তাটা দেখা যায়। রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোক ডাকছেন। সরলা খুঁড়িয়ে খুঁড়িয়ে বারান্দার দিকে গেলেন। বললেন, আসুন, ভেতরে আসুন। কেমন আছেন এখন? পায়ের অবস্থা কি? ব্যথা আছে। আমার কন্যা দেখতে এসেছে আমায়। ভেতরে আসুন, চা খেয়ে যান। আজ ঘর ভর্তি, গোসাইপুর সরগরম। বনি দরজা খুলে দেয়। ভদ্রলোক ভেতরে আসেন, হাসি বিনিময় করে বললেন, আমার পরিচয়টা আগে দিই। আমি ব্যাংকের ম্যানেজার পোস্টে থাকাকালীন রিটায়ার করি। বর্তমানে দুবেলা টিউশন করে সময় কাটাই। একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ম্যাডামের সাথে পরিচয় হয়ে গেল। আমার নাম অরিন্দম সেন। আপনাদের ফ্ল্যাটের 2 গলি পরে একটা 1 রুম ফ্ল্যাটে থাকি। সপাকে খাই। সরলা ও বনি রান্নাঘরের দিকে গেল। অরিন্দমবাবু জামাইয়ের সঙ্গে গল্প জুড়ে দিলেন। কিছুক্ষণ পর বনি ও সরলা লুচি তরকারি চা নিয়ে এলো। কথা হলো চা খাবার, এত সব কি? সবার জন্যই বানিয়েছিলাম।
আর সেদিন আপনি না থাকলে বাড়িতে আসতাম কিভাবে কে জানে। কি বলছেন? সবাই দৌড়ে এসেছিল। বনির দিকে তাকিয়ে বললেন, ওনার সোডিয়াম পটাশিয়ামের সমস্যা নেই তো? যেভাবে পড়ে গেলেন। তারপর লুচি তরকারি শেষ করে যাবার পথে সমরেশের ছবির দিকে চোখ পড়ে গেল অরিন্দমের। বললেন, আপনার বাবা তাই তো? আজ আসি তাহলে। সাবধানে থাকবেন ম্যাডাম। লম্বা মানুষটা মাথা নিচু করে দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় নেমে গেলেন। বেশ ভালো মানুষ মা, তাই না? আচ্ছা মা, বেড়াতে যাবে? কদিন ঘুরে এলে তোমার ভালো লাগতো। তোরা যাবি? একলা যেতে ভালো লাগে না রে। না মা, আমাদের হবে না। অনলাইন ক্লাস, তোমার জামাইয়ের ওয়ার্ক ফ্রম হোম। মা, অনেক সংস্থা আছে যারা খুব যত্ন করে পর্যটকদের নিয়ে যায়। তোমায় তোমার লাগেজ বইতেই হবে না, টাকা দিয়ে খালাস। হা হা, আচ্ছা সে দেখা যাবে। তাহলে আমাদের সাথে চলো, কদিন থেকে আসবে। না রে, এখন থাক, পরে যাবক্ষণ। বনিরা চলে যাবার পর বেশ কিছুক্ষণ একলা বসে টেলিভিশন দেখল সরলা। বেড়ানোর আইডিয়াটা মন্দ নয়, কিন্তু এতদিন বাইরে থাকা, ঠাকুর টুকুর আছে, একদিন পরিষ্কার না করলে ধুলো জমে যায়। তোদের ভরা সংসার, কত কাজ, আমার মতো একা তো নোস। মাথার ভিতর কত পোকা কিলবিল করে। তোরা ভালো থাক, আমি থাকি আমার মতো। টিকিট তো কেটেই এসেছি, শুধু ফেরার কনফার্মেশন হয়নি। সমরেশের নেশা ছিল। যত নতুন ক্যাসেট ও সিডি বাজারে আসতো সব তার কেনা চাই। গান শুনত আর উদাত্ত গলায় গান গাইত। শচীন কর্তার গান ওনার মতো করেই গাইত। কোনো আসর জমাতে তার জুড়ি মেলা ভার। বাড়িতে কেউ এলেই উপহার দিত ক্যাসেট বা সিডি। সে গান শুনুক আর না শুনুক। এখন সরলা নতুন নতুন সিডি বার করে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। ভাতে পোড়া গন্ধ ওঠে। ওপর থেকে সন্ধ্যা চেঁচায়, মাসিমা কি যেন পুড়ছে। এভাবেই এলোমেলো কাটে জীবন। বাইরে রিকশার শব্দ ছুটে যেতে পারে না। না, কেউ তো নেই। বারান্দায় চেয়ারে বসে পাটা ছোট চৌকিতে রেখে কাগজ কলম নিয়ে বসে 24 ঘন্টাকে ছকে ফেলে জীবনের একটা নির্ঘণ্ট তৈরি করার চেষ্টা করে সরলা। 24 ঘন্টার থেকে 8 ঘন্টা বাদ দিলে থাকছে 16 ঘন্টা। সকালে চা বিস্কুটের পর শরীর চর্চা 2 ঘন্টা, রান্নার জন্য 1 ঘন্টা। তারপর কি করা? হ্যাঁ, কাগজ পড়ার জন্য খুব বেশি হলেও 8 ঘন্টা। কিছু তো থাকে না, এটা অভ্যেস। তারপর গান শোনা, তার জন্য নির্দিষ্ট সময় ধরা হলো না। নিত্য পুজো, দুপুরের খাবার, বিছানায় গা এলানো, বিকেলের পর একটু কেনাকাটি, হাঁটাহাঁটি, 1 ঘন্টা পর বাড়ি ফিরে মুড়ি খাওয়া। এখনও যে অনেক সময় বাকি। সরলা একসময় ন্যাকড়ার পুতুল বানাতো। মাঝে মধ্যে যে ইচ্ছে করে না তা নয়, কিন্তু বানানো হয়ে ওঠে না। খালি মাথা মানেই সমরেশ। কত কিছু জীবন থেকে ডিলিট হয়ে গেছে। মাঝে মাঝে বন্ধুদের ফোন এলে হঠাৎ করে সরলার বয়স কমে যায়। এখনো কয়েক ঘন্টা বাকি, 24 ঘন্টা পূরণ হয় না। থাক, অত ভেবে কাজ নেই। সময় তো আর থেমে থাকবে না। দিন 7 হয়ে গেল, বনিদের সাড়া শব্দ নেই। সরলা ফোন করে জানল ওদের নেমন্তন্ন আছে। মেয়ের বন্ধুর জন্মদিন। 24 ঘন্টা তার নিজ ছন্দে বয়ে যায়। পরিকল্পনা কার্যকরী হয় না। নতুন স্মার্টফোনটা নিয়ে নাড়াচাড়া শুরু করে। বহু পুরনো বন্ধুদের খোঁজ মেলে। বয়স কারো কারো শরীরে থাবা বসিয়েছে,
সরলা গুরুজির কথা ভাবে, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যায়। স্মার্টফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করে আর নিজের মনেই হাসে সরলা। সময় কাটানোর যন্ত্র যা হোক, শুধু কষ্ট হলো বাইরে একদম বেরোতে পারছে না। পায়ের পাতাটা এখনো ফোলা। একটা এক্সরে করিয়ে নিলে হয়, তাহলেও তো বাইরে বেরোতে হবে। এই সমস্ত ৭-৫ ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ে। অরিন্দম এসেছেন সরলার সঙ্গে দেখা করতে। আছেন কেমন? আমি দুদিনের জন্য তারাপীঠ ঘুরে এলাম। এই নিন মায়ের প্রসাদ। সরলা মাথায় প্রসাদ ঠেকিয়ে পাশের টেবিলে রাখল। উনি বসলেন চেয়ারে। এর মধ্যে আপনার মেয়ের সঙ্গে দেখা হলো তো, আমার ছাত্রের বাড়িতে। ছাত্রের মায়ের জন্মদিন ছিল, সে তো আপনার মেয়ের বন্ধু। কেক কাটার সময় দেখা হলো। ছোটরা মজা করছে তাদের মতো, আমরা আলাদা বসে গল্প করছিলাম। মেয়ে তো খুব চিন্তা করছে। পাটা এক্সরে করালেন না? সেই তো বাইরে বেরোতে হবে, বুড়ো আঙুলে চোট লেগেছে মনে হয়। আরে বাইরে যেতে হবে কেন? আমার চেনাশোনা একজন আছেন, বাড়িতে এসে করে দেবে, ওকে বলে দেব। আপনি থাকবেন তো? আমায় থাকতে হবে না। না না, চিনি না জানি না, বাইরের লোক। আপনি থাকলে চিন্তা হবে না। আচ্ছা, তাহলে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। সরলা জিজ্ঞেস করল, আপনার পড়ানো নেই? ছাত্রের পরীক্ষা হয়ে গেছে, এখন আমার ছুটি। তাহলে আপনার সময় কাটবে কেমন করে? ভাবছি বেনারস যাব। গঙ্গা আরতি আমার দেখা হয়নি। যারা ঘুরে আসেন তাদের মুখে শুনে শুনে দেখতে ইচ্ছে করে খুব। জানেন, আমিও খুব বেড়াতে ভালোবাসি। সমরের সময় সব জায়গায় পাঠাতো, নিজে যেত না, বলতো এই ঘরই আমার তীর্থক্ষেত্র। বোনেদের সাথে কতবার কত জায়গায় ঘুরেছি। ও চলে যাবার পর একটা আগল, জানেন, মানে কেউ আটকানোর নেই, কেউ বারণও করবে না আমি জানি, তবুও মানে মানে জানেন, আহ, সব আছে, তবু কিছু নেই। তা তো হবেই, আপনার অসুবিধেটা আমি বুঝতে পারি। বনির সঙ্গে অনেক কথা হলো, আপনার বেড়ানোর নেশার কথাও শুনেছি। সরলা জিজ্ঞেস করল, যাচ্ছেন কিসে? অরিন্দম বলল, ট্রেনে। আপনাদের বুঝি বেড়াবার গ্রুপ আছে? এক বহু পুরনো ট্রাভেল এজেন্সির সঙ্গে। বনিও বলছিল মার একটু বেরোনো দরকার, তাহলে পাগলামিটা চলে যাবে বলেই অরিন্দম জিভ কেটেছেন। সরলা বলল, আমার আবার কি পাগলামি দেখলো? ছাড়ুন তো, আপনি যেতে চান তাহলে এক্ষুনি বলতে হবে। হ্যাঁ, একা একা যাব? অরিন্দম মাছি তাড়ানোর মতো ভঙ্গি করে বললেন, ধুর মশাই, কত মানুষ একা যায়, তারপর গ্রুপে মিশে যায়। তাছাড়া আমি তো সঙ্গে যাচ্ছি। কিন্তু তার আগে এক্সরেটা করবেন তো? আরে আপনার সেই চাটা হবে না? নিশ্চয় নিশ্চয়, আমি তো চা খাইনি এখনো। এই যে কাগজটা দেখুন, আমি চা করে আনি। একটু পরে 2 কাপ চা আর ঝুরি ভাজা দিয়ে মুড়ি মেখে আনলো সরলা। হাঁটার কষ্টটা আছেই, এত সব দরকার ছিল না। ম্যাডাম, আপনাকে বিরক্ত করছি না তো? না না, এ কি বলছেন, সারাদিন একা থাকি, আপনি এলে নানান কথায় কত সময় কেটে যায়। কাল সকাল 10:30টায় ছেলেটি আসবে কিন্তু এক্সরে করতে। আপনি থাকবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো। এই এত মুড়ি আমি খাবো না, একটু তুলে রাখুন। আচ্ছা, আমি একটু নিয়ে নেবক্ষণ। চা মুড়ি খেতে খেতে তারাপীঠের গল্প চলে। সরলা একবার অল্প বয়সে তারাপীঠ গিয়েছিল, সেই সময়ের গল্প। সরলা গল্প করে, এখনকার তারাপীঠের সাথে তুলনাই চলে না। মহাশ্মশান মানে মহাশ্মশান। শ্মশান তো খুব ছোট হয়ে সাজানো গোছানো কৃত্রিম হয়ে গেছে। বনির ফোন আসে, কেমন আছো মা?
পাটা তো এক্সরে করাতে হবে, আঙ্কেল বলছিলেন। জন্মদিনে গেছিলাম না, সেখানেই দেখা, অনেক কথা হলো। তোমার বোধহয় একটা বেড়ানোর সম্ভাবনা আছে, আঙ্কেলও যাচ্ছেন। তোদের মতামত ছাড়া যাব কি করে? আমি একা হলেও স্বাধীন তো নই। তোদের মতামতটা আগে জানি। কি বলছো মা? তুমি সম্পূর্ণ স্বাধীন, তোমার ডিসিশন তুমিই নেবে, তবে শরীরটা বুঝে। এই তো আঙ্কেল এখানেই আছেন, কথা বল। হ্যালো বনি, কাল তোমার মায়ের বাড়িতেই এক্সরে হবে। হ্যাঁ হ্যাঁ, মা তো যেতে চাইছেন মনে হয়। তার টিকিট কাটবো কি? তুমি কি বলছো? মায়ের যদি শরীর পারমিট করে একটু ঘুরে আসুক না। অরিন্দম আর সরলা গল্প করে, বেড়ানোর গল্প। কোথায় কোথায় অরিন্দমবাবু ঝামেলায় পড়েছিলেন সেই সব গল্প করছিলেন। একবার এক সাধুর পাল্লায় পড়ে সাধু হওয়ার শখ হয়েছিল। অরিন্দম গল্প করেন, হ্যাঁ বুঝলেন তো, জামা পেন্টুলুন ছেড়ে গেরুয়াধারী হয়ে গাঁজার আড্ডায় কলকেতের টান দিয়ে ফ্ল্যাট। বিশ্ব ব্রহ্মাণ্ড তখন ঘুরছে। আর সাধু বাবাদের কি হাসি! পোড়া রুটি খেয়ে আর বাবাদের পা দাবিয়ে শরীরে অসহ্য ব্যথা। পালাতে পারলে বাঁচি। রাতে ঘুম হলো না, ভোর হতেই পেন্টুলুন শার্ট পরে দে ছুট। তাহলে আর সাধু সাজা হলো না, হ্যাঁ? দুজনেই প্রাণ খুলে হেসে ফেললেন। এভাবেই সময় গড়িয়ে চলল। এদিকে জামাইয়ের মনে সংশয় বাসা বাঁধছে। যেভাবে সরলার সাথে অরিন্দমের সম্পর্ক এগুচ্ছে, তার পরিণতি কি হতে পারে? পার্টিতে আকণ্ঠ পান করে মনের মধ্যে বাসা বাঁধা বিষাক্ত পোকা বেরিয়ে পড়েছে, আজে বাজে কথা বলে চলেছে। বনি কিছুতেই থামাতে পারছে না। বুঝলে বনি, ভদ্রলোক যেভাবে এগোচ্ছে অঘটন না ঘটে যায়। তোমার শেষটা সুবিধের নয়। আবার আমার মাকে নিয়ে পড়লে? তোমার জন্য মা এ বাড়িতে আসেন না। উনি আসলে আমারই সুবিধে, তোমারও ভালো। রান্নার দায়িত্ব নিয়ে নেয়, তোমাকে রান্নাঘরে যেতে হয় না। ছি 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 ছি, আমরা মায়ের জন্য কি করি বলো তো? তোমার মায়ের জন্য যা করো, আমার মায়ের জন্য এক্ষুনিও কি করো? শাশুড়ি আর মা এক নয়, বুঝলে হাদু? কিছুই যখন করো না তখন কোনো মন্তব্যও করবে না। মা ভালো থাকার জন্য যেখানে ইচ্ছে যাবেন, যেভাবে ইচ্ছে চলবেন। আর আমিও মাকে বলে দেবো, ঘটা করে জামাই ষষ্ঠী করতে হবে না। আহ, অরিন্দম সেনকে কেমন বুঝছো? কেমন আবার বুঝবো? ভালো, শিক্ষিত, কেয়ারিং। কেয়ারিং? দেখলাম তো, সুন্দরী মহিলা, অত বড় বাড়ি, বাড়ি ভাড়া পান, টাকা পয়সা আছে। তা ভদ্রলোক সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবেন না তো? তোমার তো ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা। ইস, আমার মা 70 পেরিয়েছেন, রীতিমতো যোগ সাধনা করেন শরীরকে সুস্থ রাখার জন্য। মা বলেন আমাকে যেন কারোর সেবা নিতে না হয়, আমি যেন ঘুমের মধ্যে সমরেশের কাছে চলে যেতে পারি। আমার মা আমার বাবাকে ভুলতে পারে না, তাই ওরকম পাগলামি করে। তোমার মার মুখে তো শ্বশুর মশাইয়ের কথা শুনিই না। ইনফ্যাক্ট বাবার জন্মদিন মৃত্যুদিন তোমার মায়ের মনেই থাকে না। আবার আবার আমার মাকে নিয়ে টানাটানি করছো? তুমি আমার মাকে নিয়ে টানাটানি করছো, আর আমি করলেই দোষ? এখন 9:30 বাজে, আমি আর বান্টি মায়ের কাছে যাচ্ছি। এখন তোমার সাথে কথা কাটাকাটি আমার চলতেই থাকবে। যাও যাও, গিয়ে দেখো মিস্টার সেন ইজ দেয়ার। তাতে কি? ও, জানো। বনি কোনো উত্তর দেয় না। বান্টিকে নিয়ে বেরিয়ে চলে আসে সরলার কাছে। সরলা তখন এক মনে গান শুনছিল। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। মা, দরজা খোলো। সরলা দরজা খুলেই মেয়েকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার রে, এত রাতে? সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই মা, উল্টো পাল্টা কথা বলছে, বড় ছোট মানে না। ইস, কেন যে ছাইপাশ খায়! তোর বাবাও তো মাঝে মধ্যে
অশান্তি তো করতো না। বস বস, কি হয়েছে বল। আরে, তোমাকে আর আঙ্কেলকে নিয়ে বাজে কথা বলছে। আমিও সমরেশ রায়ের মেয়ে, এসব আগড়ুম বাগড়ুম শুনতে একদম রাজি নই। আমি চলে এসছি, আমি যাব না। ওহো বনি, এই অবস্থায় ওকে একা রেখে এলি? তোর শাশুড়ি সামলাতে পারবে? আমিও তো ভাবিনি, বাবার কথা শুনলে এত বড় ব্লান্ডারটা করতাম না। মাথা ঠান্ডা কর বনি, তোরা যদি এরকম করিস আমি ভালো থাকবো কি করে বলতো? আমি কত চেষ্টা করছি মানিয়ে থাকার, ভালো থাকার, আর তোরা খালি ঝগড়া করছিস। আমার মন ভালো থাকে। সরলা বনিকে জড়িয়ে ধরে। মা, কাকু তোমার টিকিট কেটে নিয়েছেন, আজ এলে টাকা দিয়ে দেবো। হ্যাঁ শোন, বিয়ের আগে নতুন জীবনের স্বপ্ন দেখার আনন্দ, আর বিয়ের পরে নিজের মানুষকে একেবারে নিজের করে পাবার আনন্দ। তারপর কি বলতো? তারপরে বোঝাপড়ার শুরু, দীর্ঘ জীবন পথ, আঁকা বাঁকা সমতল চড়াই উতরাই সব পেরিয়ে তবেই না স্থিতি। এতটুকুতে ভেঙে পড়লে চলবে কেন মা? একটা মানুষকে বুঝতেও তো সময় লাগে। বাইরে সদর দরজায় বেল বাজে। বনি মনে মনে একটু যেন বিরক্ত হয়, ভাবে বুঝি অরিন্দম সেন এসেছেন। না, সন্দীপ এসেছে বনিকে ফিরিয়ে নিয়ে যেতে। সরলা দরজা খুলে সরে দাঁড়ায়। খুব স্বাভাবিকভাবেই সন্দীপকে বলে, এসো বসো, আজ আর ফিরতে হবে না। হ্যাঁ, রুটি তরকা আনিয়ে নিচ্ছি, বসো, তোমরা কথা বলো। আয় বান্টি, আমরা পাশের ঘরে যাই। পাশের ঘরে বিরাট ঠাকুরের আসন, তার পাশেই একটা সিঙ্গল বেড। সরলার বান্টি শুয়ে পড়ল সিঙ্গল বেডে। বনির জন্য মনটা খারাপ হয়ে আছে সরলার। ও দিদান, গল্প বলো না। ভুলে গেছি সোনামণি, বানিয়ে বানিয়ে বলো না। ও বাড়িতে শুধুই ঝগড়া। ছি, বলতে নেই সোনা, বাবা ওই রকমই কথা বলে। তাহলে মা কাঁদে কেন? তাই নাকি? হুম, আমায় জড়িয়ে ধরে কাঁদে। কি জানিস, তোর দাদানের জন্য মন খারাপ করে, তাই মনে হয় কাঁদে। একটা গল্প মনে পড়েছে, বলি শোন। বান্টির মাথায় হাত বোলাতে বোলাতে সরলা গল্প শুরু করে। দুটো বন্ধু পাখি একই গাছে থাকত, একজোড়া টিয়া। একটা ধরা পড়ে বিক্রি হয়ে গেল শ্যামবাবুর বাড়িতে, আরেকজন একা হয়ে গেল। সে একা হয়ে শ্যামবাবুর বাড়ির পাঁচিলে বসে ট্যাঁক ট্যাঁক করে ডাকে। দুপুরে সবাই যখন ঘুমায়, পাখিটি এসে খাঁচার বাইরে থেকে অন্য পাখিকে আদর করে। বন্দি পাখি বলে, সই, একটা উপায় বের কর না, খাঁচা থেকে মুক্ত হই। সই বলে, তুই মরে থাকার ভান করে উল্টো হয়ে শুয়ে থাকবি, কখনো সোজা হবি না। সবাই এসে দেখবে তুই মরে পড়ে আছিস, সত্যি মরে গেছিস কিনা দেখার জন্য দরজা খুলে জল আনতে যাবে, অমনি তুই উড়ে এসে ওই গাছটায় বসবি, আমি তোর কাছে আসব। বন্দি পাখি তাই করল। আবার ওদের মিলন হলো। ভালো না গল্পটা? আজ বাবা মায়ের মিল হবে না গো। পাকা বুড়ো একটা। সরলা মাথায় হাত বোলায়, বান্টি ঘুমিয়ে পড়ে। এদিকে জামাই বেরিয়ে তরকা রুটি মিষ্টি কিনে এনেছে। বনি সমানে সরলাকে ডেকে চলেছে। সরলার চোখটা লেগে গিয়েছিল, নিজেকে ঠিকঠাক করে ঘরে আসলো। সন্দীপ তরকা রুটি কিনে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া সেরে সরলা বান্টির কাছে শুয়ে পড়ল। পাশের ঘরে জামাই আর বনি। সন্দীপ বলল, বনি, মা আজ একটাও কথা বললেন না। তুমি কী সব মাকে বলেছ? চুপ করে আছো কেন?
আমাদের মধ্যে যা হবে সব বলতে হবে? তুমি বেসামাল হয়ে কি যে বলো নিজেই জানো না। মা নিজেকে এখনো সামলাতে পারেনি। তার সম্পর্কে আজে বাজে কথা বললে খারাপ লাগে না? তুমি যা বলতে চাইছো তা যদি সত্যি হয় কোনো দিন, আমি তো খুব খুশি হব। মার জন্য আমরা কতটা সময় দিই। একজন ভরপুর সংসারী মানুষ এখন এক্কেবারে একা। মা কি বেড়াতে যাচ্ছেন? মিস্টার সেন নিশ্চয় যাচ্ছেন। হ্যাঁ, তোমার আপত্তি আছে? না, তবে একজন অচেনা মানুষের সাথে মাকে ছেড়ে দিচ্ছ? সন্দীপ, মা তো বিখ্যাত এক পর্যটন সংস্থার সাথে যাচ্ছে। আর আঙ্কেল যাচ্ছেন বলেই তো ভরসা। মাকে আটকে রাখবো কেন বলো তো? বাবা নেই বলে? বাবা নেই বলে কি মায়ের স্বাধীনতা নেই? আমার বাবা স্বাধীন চেতা ছিলেন সন্দীপ। মাকে একাই পাঠাতেন। রাত গভীর হয়, বান্টি ঘুমে অচেতন। সরলার ঘুম আসে না। আস্তে আস্তে উঠে টেবিলে রাখা সমরেশের ছবিটা কোলে তুলে নেয়, কাপড় দিয়ে মুছে, আদর করে। সমরেশ হেসে ওঠে। সরলা বলে, হেসো না তো, গা জ্বলে যায়। তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিলে, বেশ ছিলে। আমার এরকম পরিস্থিতি তো হতো না। এখন দেখতে পাচ্ছ তো সময়পাত কি কঠিন হয়ে উঠেছে আমার কাছে। এক্স-রে রিপোর্ট দেখে বোঝা গেল আঘাত গুরুতর নয়। ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যাবে। বেড়াতে যাবার সময় এগিয়ে আসছে। বনি একা এলো প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। সব একটা ব্যাগে ভরে রাখছে। বনি লক্ষ্য করে মায়ের মধ্যে অবসাদের চিহ্ন বর্তমান। মেডিটেশন করছো তো মা? যোগা? সবই করছি। মাথার মধ্যে পোকাগুলো কিলবিল করে। কি করব বল? একমাত্র রবিবাবুর গানের সময় তারা একটু শান্ত থাকে। মা, বাবা বিছানায় পড়ে থাকতো তোমার কি দেখতে ভালো লাগতো? এই তো ভালো হয়েছে মা। কত কষ্ট পাচ্ছিল। বাবা তো তোমায় ভরপুর করে রেখে গেছে। একটু আনন্দে থাকার চেষ্টা করছো না কেন মা? আমি আনন্দে থাকবো বনি, কথা দে। তোরা খুব ভালো থাকবি, ঝগড়া করবি না। তোরা যদি ভালো না থাকিস আমি ভালো থাকি কিভাবে বল? অ্যাডজাস্টমেন্টই সংসার জীবনের মূল মন্ত্র। এই যখন আমার বয়সে আসবি, তখন দেখবি যেটা সে সময় করার কথা ছিল সেটাই খামতি থেকে গেছে ওই অ্যাডজাস্টমেন্টের জন্য। না হলে দেখবি জীবন সুন্দর, প্রেমময় হয়ে উঠবে। আজ তোর সময় হবে? কেন মা? বানটিকে আনিসনি তো, তাই বলছি। একটা গান শেখাতাম। কি গান মা? জীবন আমারে চলছে যেমন, এমনিভাবে সহজ কঠিন ছন্দে ছন্দে চলেই যাবে। বাহ, কথাগুলো কি সুন্দর মা। গুরুদেবের গান যে। কি সুন্দর গানের গলা তোর। তালিম ছাড়া কেমন আছে দেখি? আমার সময় কোথায় মা? সময় করে নিতে হয়। সরলা প্রাণ ঢেলে গান গায়। বনি চুপ করে শোনে। তারপর গীতবিতানকে কপালে ছুঁয়ে গাইতে থাকে। বনি গান গাইলে সরলা ওর দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকে। সমরেশের মতো উদাত্ত গলা। যখন গান শেখানো প্রায় শেষ পর্যায়ে, তখন বাইরে থেকে গলা মেলায় অরিন্দম সেন। ও মা, কাকু কতক্ষণ? যতক্ষণ তোমরা গান গাইছিলে আমি বাইরে টুলে বসে শুনছিলাম। তোমার কাকিমাও খুব ভালো গান গাইতো জানো। অ্যাক্সিডেন্ট, বুঝলি মা? অরিন্দম বলে চলেছেন। কোথায় যেন মা মেয়ে পুজো দিতে গেছিল নিজেদের গাড়িতে। আমি কাজ সেরে ফিরছি, পুলিশের ফোন। ব্যাস, অরিন্দমের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। হঠাৎ সবাই স্তব্ধ হয়ে গেল। নিস্তব্ধতা বাতাসটাকে ভারী করে তুলল। কথা যেখানে শেষ হয়ে যায়, শুরু করাটা খুব কঠিন হয়ে পড়ে।
মানুষের জীবনের স্ক্রিপ্ট বড় বিচিত্র। অরিন্দম ভারী গলায় বলে, কী রে মা, আজ চা খাওয়াবি না? দৌড়ে রান্নাঘরে যায় বনে। যেতে যেতে বলে, এই যে কাকু আনছি, এক্ষুনি। আবার রান্নাঘর থেকে মাথা বার করে অরিন্দমকে ডাকে বনে, কাকু একটু এ ঘরে এসো না, মায়ের যাওয়ার হিসেবটা একটুখানি করে নে। টিকিটের দামটাও তো তোমাকে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, সে হবে খন। বলতে বলতে অরিন্দম উঠে যায় বনির কাছে। অরিন্দম চেয়ার ছেড়ে উঠে সরে যাবার সঙ্গে সঙ্গে চেয়ারের পেছনের বেঁটে টেবিলটার উপর সমরেশের মুখোমুখি হয় সরলা। সরলা বলে, তোমাকে ভোলার কত আড়ম্বর দেখেছ? সমরেশ বলল, তা ভালো তো, কিছু একটা নিয়ে তো থাকতে হবে। তা এই ভোলার আড়ম্বর খেলাটা তো বেশ। না গো, কোনোদিন তো একসঙ্গে বেড়াতে গেলে না আমার সঙ্গে, বড্ড জেদ করতে। সরলা বলল। সমরেশ হাসছে। সরলা আবার বলল, তোমার কান এঁটো করা হাসিতে আর ভুলছি না। এবার কিন্তু তুমি না যেতে চাইলেও তোমার জোর খাটবে না। কি করে খাটাবে বলো জোর? তুমি যে এখন আমার মধ্যে আছো, সর্বক্ষণ আছো। নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে। সরলা বিড়বিড় করে গল্প করেই চলেছেন সমরেশের সঙ্গে। সমরেশ হেসেই চলেছে। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।